তল্লাশির নামে সড়ক মহাসড়কে পুলিশের অন্য রূপ। রাতের অন্ধকারে টাকা পয়সা মোবাইল ফোন কেড়ে নিয়ে ছিনতাইকারীর ভূমিকায়। অস্ত্রের উৎস খুঁজে বের করেই রুখতে হবে জেএমবির উত্থান, মত নিরাপত্তা বিশ্লেষকদের। জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। রাজধানী থেকে রামু বৌদ্ধবিহার হামলা মামলার আসামি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান গ্রেফতার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভিত্তিতে প্রার্থী দিতে আগ্রহী আওয়ামী লীগ বিএনপি। ইতিবাচক ফল বয়ে আনবে না মত বিশেষজ্ঞদের। এবং অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে আজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। সমাজে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কখনো কখনো সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম। মহাসড়ক থেকে শুরু করে মফস্বল, রাজপথ থেকে মহল্লার অলিগলি, সব জায়গায় দেখা যায় অসাধু কিছু পুলিশ সদস্যদের অপতৎপরতা। রাতের আধারে ছিনতাইকারী হিসেবেও সাধারণ মানুষের টাকা পয়সা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে আইনের পোশাক পরা এই মানুষগুলোর বিরুদ্ধে। সময় সংবাদের সরেজমিন অনুসন্ধানে মহাসড়ক এবং থানায় কর্মরত পুলিশের বিরুদ্ধে প্রমাণ মিলেছে এসব অনৈতিক কর্মকাণ্ডের। সাইদুল ইসলামের তোলা ছবিতে সাইফুল রুদ্রের বিশেষ রিপোর্ট। রাতের বাংলাদেশ, দক্ষিণ থেকে রাজধানীর পথে। চট্টগ্রাম থেকে কুমিল্লার দাউদকান্দি, এরপর গজারিয়া, মেঘনা হয়ে ঢাকার কাঁচপুর পর্যন্ত প্রায় 15টিরও বেশি পুলিশ চেকপোস্ট দেখা গেছে। সীতাকুণ্ড পেরিয়ে মিরসরাই সীমানায় ঢুকতেই চোখে পড়ে এর একটি। অদূরে রাস্তায় সময় সংবাদের গাড়ি থামিয়ে পর্যবেক্ষণ করা হয় হাইওয়ে পুলিশের কাজকর্ম। রাতের আধারে গাড়ির আবছা আলোয় দেখা গেল হাত বাড়িয়ে দিতে। এগিয়ে গিয়ে সহকারী উপপরিদর্শকের কাছে জানতে চাওয়া হয় তারা কি করছেন। ঘড়িতে রাত 1:45। জবাবে তিনি জানান যানজট নিয়ন্ত্রণ। যতটুকু সম্ভব নিজের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সবার নিরাপত্তা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি। আমাদের কাজে তো এটা জনগণের সেবা। কিন্তু এই মহাসড়কে চলাচলরত যানবাহন চালকদের বক্তব্য একেবারেই ভিন্ন। সিঙ্গেল দিছে ভালো মতো সাবাইছি, সাবানোর পরে মামলাটা ধরাই 10,000 টাকার মামলা। দৌড়ায় আসে পরে গাড়ি রিকোজিশন হবে, তখন গাড়ির কাগজের মধ্যে 1000 টাকার একটা নোট দিয়ে কাগজটা দিয়ে দেয়, ওই টাকাটা রাখা কাগজটা ফেরত দেয়, রিকোজিশন হবে না, চলে যান। রাত 4:30। দাউদকান্দি সেতু পেরোতেই গজারিয়া থানা পুলিশের গাড়ির দেখা মিলল রাস্তার পাশে। এখানকার চিত্র যেন আরো বিচিত্র। গত কয়েক মাসে পুলিশের উপর হামলা এবং পুলিশ হত্যার পরও টনক নড়েনি এই পুলিশ সদস্যদের। ঘুমের ছবি ক্যামেরায় ধারণ করা হলে সময় সংবাদের রিপোর্টারকে টাকা দিতে এগিয়ে আসেন এই কর্মকর্তা। খারাপ দেখা যায়, আমরা অফিসার মানুষ, আমাদের প্রেস্টিজ ভাই, আমার ছোট ভাই মতো মানুষ, আমি ছোট ভাই তাহলে আমি কোন যাত্রা খাওয়াবো। সেই সঙ্গে অনুরোধ করেন এই ছবি প্রচার না করতে। এমন কোনো কাজ করেন না যেটা খারাপ দেখা যায়। এরপর মেঘনা সেতুর আগের চেকপোস্টে সময় সংবাদের গাড়ি চালকের কাছে টাকা চাওয়া হলে ক্যামেরা অন করতেই কেটে পড়েন পুলিশ সদস্যরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ। এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে তল্লাশির নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া 5 লাখ টাকা দাবি করে না পেয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তল্লাশির নামে ভয়াবহ এই অভিযানের নেতৃত্ব দেয় এসআই মাসুদ শিকদার। প্রাণে বাঁচলেও শনিবার রাতের সে ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না গোলাম রাব্বি। প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন যে এখন আমি মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না। এমনভাবে এখানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। তল্লাশির নামে পুলিশ ভ্যানে 5 ঘন্টা বসিয়ে রেখে নির্মম নির্যাতনের কথা বর্ণনা করতে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বি। রাব্বি জানান, শনিবার রাত 11টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই 3-4 জন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে তার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেড়ি বাঁধে নিয়ে ক্রস ফায়ারের হত্যার হুমকিও দেওয়া হয়।
একেবারে আমাকে উলঙ্গ পর্যন্ত করে ফেলছে। আগে টেলিভিশনে ছিলাম, ঢাকা ভার্সিটিতে ছিলাম, তারপর সবাইকে রাজনীতির সবাইকে বড় ভাই ছোট ভাইকে চিনি, এটা শুনে আরও চিল্লাচিল্লি শুরু করছে। বিসি স্যার থেকে শুরু করে গভর্নর সবাইকে গালিগালা শুরু করছে যে দেখি তোর কোন বাবা এসে ফিরায়। যেহেতু বিভিন্ন জায়গায় কাজ করে অনেকের ফোন আসতেছে, ওরা একটু ভয় পাচ্ছিল। অনেকে বলতেছে তাহলে একটা গুলি টুলি করো, যে অস্ত্র নিয়ে বোধহয় বিহারি ক্যাম্পে আসছিল, বিহারিদের সাথে ওরা একটা যোগসাজশ আছে। আমাকে শুরু থেকে সাজানোর চেষ্টা করছে যে আমার মধ্যে বোধহয় গাঁজা আছে, হিরোইন আছে। আসলে আমার কাছে আমি জীবনে কোনোদিন একটা সিগারেটও খাই নাই। রোববার সকালে এই বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। সে সময় রাব্বিকে 5 ঘন্টা আটকের কথা স্বীকার করলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে নির্যাতনের কথা অস্বীকার করেন এসআই মাসুদ। আমরা তাকে জোর করে ধরে গাড়িতে উঠাইয়া তাজমহলটার মাথায় আসছি। আমি তো সামনে কি রাইট দাদা? না, আপনি সব মিথ্যা না, এর মাঝখানে কি আপনার সাথে কোনো কথা বলছি? কোথাও আপনি গালিগালাজ করছেন। প্রশ্ন করেন যে আমি ওনাকে বলছি অসম্ভব। আপনার সাথে টাকা নিয়ে তো আমার কোনো প্রশ্নই মানে। এমন কি অন্য যারা ছিল ওরা বলে কি তোমাদের এটিএম কার্ড আছে, চলো এটিএম বুথে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও এসআই মাসুদের সমর্থনে কথা বলেন। আপনার ও কিন্তু আমার সাথে টেলিফোনে এই ব্যাপারে কথা বলছে। মারতে বলছি না? অবশ্যই না, মারতে সে আমাকে বলছে যে স্যার, কিন্তু সে বলছে যে স্যারে বললে যে তোরে ধইরা ফেলাই দিত, বেশি বুঝছ তো শুট করে ফেলাই দিত। কথাই জানি আমার। আপনার সাথে আমার দুইবার কথা হয়েছে। আপনারা চিনেন না, দেখছেন কালকে? তাও দেখেন না। মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে এ ধরনের আরো অনেক অভিযোগ রয়েছে। ওনাকে ভালো করে চিনেন আপনারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কথিত ইসলামী রাষ্ট্র কায়েমের নামে সাধারণ সদস্যদের তাত্ত্বিক ও বোমা তৈরির প্রশিক্ষণের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র চালানোরও প্রশিক্ষণ দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। আর সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে স্নাইপার রাইফেল এবং AK-22 মতো অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে তারা। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন জেএমবির উত্থান রুখতে অস্ত্রের উৎস বের করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জঙ্গি সংগঠন জেএমবির কাছ থেকে একের পর এক ভারী এবং অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত পুলিশ প্রশাসন। গত 2 মাসে শুধুমাত্র চট্টগ্রামে জেএমবি সদস্যদের কাছ থেকে পাওয়া গেছে 2টি AK-22 রাইফেল এবং একটি MK-11 স্নাইপার রাইফেল। আর পুলিশের কাছে ধরা পড়ার পর জেএমবি সদস্যরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অস্ত্র প্রশিক্ষণের কথা। যাদের মধ্যে একটু ব্রেইনি থাকে তাদেরকে ওই অস্ত্রের প্রশিক্ষণ, বোমা কিভাবে বানাতে হয়, কিভাবে বাস্ট করতে হয়, এই ট্রেনিংগুলো তাদেরকে দেওয়া হয়। জঙ্গি সদস্যদের এই সশস্ত্র প্রশিক্ষণকে সহজভাবে নেওয়া উচিত হবে না বলে মত নিরাপত্তা বিশ্লেষকের। আর ইসলামী চিন্তাবিদ বলছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। অস্ত্রের যে উৎস সেটাকে চিহ্নিত করতে হবে এবং সেখানে অস্ত্রের প্রবেশটাকে রোধ করতে হবে। তাহলে দুটা জিনিস, ঝুঁকিও কমবে আর যারা এই অস্ত্রের জন্য উৎসাহী তারাও নিরুৎসাহ হবে। এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে। কোনো সমাজ বা ব্যক্তির ব্যবস্থাপনা এগুলা করলে নিশ্চয় কোনো অশুভ উদ্দেশ্যের তৎপর হয়ে তারা এগুলা করতেছে, এটা প্রমাণিত হবে। চট্টগ্রামে হাটহাজারে জঙ্গি আস্তানা থেকে মার্কিন স্নাইপার রাইফেল সহ গ্রেপ্তার হওয়া জেএমবির 3 সদস্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরা আগে শিবির করতো, এখন তারা জেএমবির সাথে জড়িত হয়েছে। অর্থাৎ তারা যে মৌলবাদ রাজনীতি এটার সাথে জড়িত হয়েছে এবং এর মূল বিষয় হচ্ছে যে মূল কারণ হচ্ছে অর্থ। এই অবস্থায় জেএমবির অস্ত্রের রুটের সন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। অলরেডি কিছু পেয়েছি যে তারা কোন রুট দিয়ে এগুলি এনেছে বা আনছে, আর তারা তো ইতিমধ্যে কিছু নাশকতা করতে গিয়ে তারা আমাদের হাতে ধরা পড়েছে। পুলিশ জানায় জেএমবি সদস্যরা সংগঠনের তহবিল সংগ্রহের জন্য ছিনতাইয়ের কাজে ব্যবহার করেছে AK-22 রাইফেল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর হোটেল সুন্দরবন থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে রামু বৌদ্ধ বিহারে হামলার মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শী আলীকদম উপজেলার চেয়ারম্যান জানায়, রাত 2:30টার দিকে হোটেলটির 418 নম্বর কক্ষে আসেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর বেশ কয়েকজন সদস্য। পরে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে হোটেল থেকে নিয়ে যায় পুলিশ। বৌদ্ধবিহারে হামলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার কিছুদিন আগে তাকে উপজেলা চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়। গত 2 দিন ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত একটি প্রোগ্রামে অংশ নিতে তিনি ঢাকায় আসেন। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে জামাত সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। আমার পাশের সিটে ছিল নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। ওনারা বলেন যে তোফায়েলকে ওই যে রেডি হওয়ার জন্য। পরে উনি শীতের কাপড় নিলেন, ওনার ব্যাগ নিলেন। কয়েকটি মামলা আছে আমি শুনেছি,
না, বলে যে আমার বউকে আর আমাদের মন্ত্রী মহোদয়কে একটু আমাকে যে নিয়ে যাচ্ছে এই জিনিসটা একটু বলিও, এটা বলেছে। সময় সংবাদে আরো থাকছে, আধুনিক পদ্ধতিতে মাছ চাষে খরচ বেশি হওয়ায় আধা নিবিড় পদ্ধতিতে ঝুঁকছেন চাষিরা। সফলতা ধরে রাখতে অর্থ বরাদ্দ বাড়ানোর তাগিদ। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুল জুয়েল ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার আব্দুল আহাদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। জুয়েল। বাবু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক অপরাজয় বাংলার পাদদেশে। আমার পেছনে রয়েছে কলা ভবন। তো আমরা সকালে যখন এই স্থানে আসি, এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি, তো সকাল থেকে 8টা থেকে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো আমরা এসে বিভিন্ন ক্লাসে ঢুকে আসলে দেখতে পাই যে বেশিরভাগ ক্লাসই ফাঁকা ছিল। একই সাথে বেশ কিছু ক্লাসে, যেমন ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পেয়েছি যে এদিক সেদিক ঘোরাঘুরি করতে। তো তাদের ক্লাস ছিল না। তো তারা যেটা তাদের কাছ থেকে আমরা তাদের কাছ থেকে যে বক্তব্যটা আমরা জানতে পেরেছি যে তারা আসলে শিক্ষকদের যে দাবি, যে অষ্টম জাতীয় পে স্কেলের যে বৈষম্য দূরীকরণের যে বিষয়টা ছিল, সেটার সাথে একাত্মতা প্রকাশ করে বলছেন যে এই সরকার যেন তাদের শিক্ষকদের এই পে স্কেলের যে বৈষম্যটা, এটা দূর করে যেন শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করে এই বৈষম্য দূর করেন এবং শিক্ষার্থীদেরকে যেন ক্লাস করতে যেন সহায়তা করেন এবং শিক্ষকরা যেন ক্লাসে ফিরে আসেন, সেই দাবিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি যদি আপনাকে একটু আগে থেকে জানাতে চাই যে গত 8 মাস ধরে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে আসলে 37টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অষ্টম জাতীয় পে স্কেলের যে বেতন বৈষম্য আছে, সেই বেতন বৈষম্য দূরীকরণের জন্য তারা আন্দোলন করে আসছেন। তো গত 1 নভেম্বর আসলে এই বিষয় নিয়ে যখন হলো যে এই পে স্কেলের একটি কাঠামো দাঁড় করা হয়, তো তখন থেকে আসলে দাবিটা আরো জোরালো হয়। এই নিয়ে দফায় দফায় অর্থমন্ত্রীর সাথে বৈঠকও হয়েছে, কিন্তু তারপরেও যতক্ষণ পর্যন্ত না এই বৈষম্য দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তো এরই ধারাবাহিকতায় গত 27 ডিসেম্বর 2015 সালের 27 ডিসেম্বর আসলে তারা কর্মসূচি দিয়েছিলেন যে 3 থেকে 7 ডিসেম্বর আসলে কালো ব্যাজ ধারণ করবেন এবং 3 থেকে 7 জানুয়ারি কালো ব্যাজ ধারণ করবেন এবং 7 জানুয়ারি 11টা থেকে 1টা পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি ছিল এবং সর্বশেষ এই 11 জানুয়ারি থেকে আসলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। আমরা আসলে কলা ভবনে এসে যেটা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। আর একই সাথে যদি বলতে হয় যে বিভিন্ন পরীক্ষার কথাগুলো যদি বলতে হয়, তো সেক্ষেত্রে পরীক্ষাগুলো স্থগিত আছে এবং একটা বিষয় কিছু শিক্ষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সেমিস্টারের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু তারা নিয়মিত নেওয়ার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে আমার কাছে ছিল এটুকুই সর্বশেষ। আমরা এখন আরেকটি বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে চলে যাব, সিলেটের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো সেখানে আছেন আমাদের রিপোর্টার আহাদ। তো আমরা এখন সেখানে চলে যাচ্ছি। ধন্যবাদ সাইফুল। আপনি যেটা বলছিলেন যে আসলে আপনার ঢাকার মতো সিলেটেরও একই অবস্থা। আপনারা জানেন যে সিলেটের 2টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সরকারি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আসলে এখন যেখানে আছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে এসে আমি যেটা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে 26টি বিভাগ রয়েছে এবং সবগুলো বিভাগে আজকে ক্লাস পরীক্ষা হচ্ছে না। শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জন করে তারা কর্মবিরতি পালন করছে। আসলে আপনারা জানেন যে জাতীয় বেতন কাঠামো যখন থেকে ঘোষণা করা হয় তারপর থেকেই শিক্ষকরা তাদের আন্দোলনে রয়েছে এবং তারা বলছেন এই বেতন কাঠামো যেটি ঘোষণা করা হয়েছে সেটি শিক্ষকদের মর্যাদা বিরোধী এবং এর মাধ্যমে শিক্ষকদের সম্মানহানি হয়েছে এবং তারা যেটি বলছেন যে এই বেতন কাঠামোকে আবার সংশোধন করতে হবে এবং শিক্ষকদের যে মর্যাদা যেটি তাদেরকে আবার ফিরিয়ে দিতে হবে। আসলে আপনারা জানেন যে এর আগের যে বেতন কাঠামোটি ছিল সেখানে শিক্ষকদের টাইম স্কেল ছিল এবং সিলেকশন গ্রেড ছিল। এর মাধ্যমে শিক্ষকরা প্রথম গ্রেড যেটি আসলে সচিবের মর্যাদা, সে পর্যায়ে শিক্ষকরা যেতে পারত একটা সীমিত সংখ্যক সিনিয়র অধ্যাপক। কিন্তু এখন যে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে শিক্ষকরা 3য় গ্রেডেই তাদের শেষ সীমা হবে এবং এর উপরে যেতে পারবে না। তো মূলত এর প্রতিবাদেই শিক্ষকরা আন্দোলন করছেন। ও এখন আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আছি। আমার সাথে এখন আছেন এই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আকবরুল ইসলাম। আমি এখন স্যারের সাথে কথা বলবো। স্যার, আপনারা আসলে কি কর্মসূচি পালন করছেন আর আপনাদের আসলে যৌক্তিকতা কি এই আন্দোলনের? এটা দুঃখজনক, ক্যামেরার সামনে আমাদের বলতে হচ্ছে কর্মবিরতিতে আছি। একজন শিক্ষক
ছাত্রদের নিয়ে ক্লাসে যাচ্ছে না এই কথা ক্যামেরার সামনে দেখতে আমার ভালো লাগছে না। আমি জানি না আমাকে হয়তো দেখানো হচ্ছে ক্যামেরাতে। আমি আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী সবাই যেন এই বিষয়ে চিন্তা করেন যে কত ক্ষতি সাধিত হচ্ছে এখন আমাদের ছাত্রছাত্রীদের। অলরেডি ক্লাস শুরু হওয়ার কথা আজ থেকে, আমাদের খুব ফার্স্ট ইয়ারের আগের কাজগুলো তো হচ্ছে। বিষয়টি হয়েছে সবাই জানেন আমাদের সমাজে শিক্ষকদের খুব সম্মান কথা স্টিল না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার কিভাবে মর্যাদাহানি হয়েছে এইভাবে আমাদের সমান চিহ্ন দিতে আমরা অভ্যস্ত না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরও প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়াইছেন, সেকেন্ডারি স্কুলে যারা পড়াইছেন, তাদেরকে এখনো আমরা সালাম করি, স্যার বলি এবং পাশে সালাম করি। বাংলাদেশে পরিস্থিতি এমন হয়েছে যে ভাইস চ্যান্সেলরদের পর্যন্ত কোথাও কোথাও স্যার বলতে হয়, এটা আমরা অভ্যস্ত না। বিষয়টা আমাদেরকে সমান বেতন, আমরা চাই আলাদা বেতন কাঠামো। বেতন অ্যামাউন্টটা কত হবে, কোন লেভেলে যাবে সেটা তত গুরুত্বপূর্ণ না, কিন্তু সমান চিহ্ন দিয়ে যে ওইটা মর্যাদা আমাদের হানি হোক, এটা কোনোদিন আমরা চাই না। ধন্যবাদ স্যার। আসলে যেটা শুনলেন যে শিক্ষকরা যেটি বলছেন যে আসলে তাদের বেতনটি মূল বিষয় নয়, তারা তাদের সম্মানটি চাচ্ছেন। আসলে তারা চান না যে তাদের উপরে একজন সচিব থাকবেন, এই বিষয়টি তারা চাচ্ছেন, এবং তারা চাচ্ছেন যে শিক্ষকরা হবে দেশের সর্বোচ্চ পর্যায়ে, এমনটি শিক্ষকরা বলছেন এবং বলছেন এটি যদি ফিরিয়ে দেওয়া হয় তবে তারা হয়তো তাদের এই আন্দোলন থেকে সরে যাবেন। তো আজকের এই আন্দোলনের কারণে আমি যেটা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে সবগুলো বাস আসলে চলাচল করছে, কিন্তু এবং ছাত্রীরাও তারা ক্যাম্পাসে এসেছে, কিন্তু কোনো ধরনের ক্লাস না হয় তারা অনেকেই ফিরে যাচ্ছে এবং অনেকে এদিক সেদিক ঘোরাঘুরি করছে, এমনটি আমরা দেখেছি। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছে এর আগে বিভিন্ন আন্দোলনের কারণে তারা দীর্ঘ সেশন জটে পড়েছে। তো এখনো যদি আবার শিক্ষকদের এই আন্দোলন যদি দীর্ঘায়িত হয় তবে হয়তো তাদেরকে আরো লম্বা আরেকটি সেশন জটে পড়তে হবে, এবং তারাও চাচ্ছে এর আশু সমাধান যাতে হয়, এবং সরকারের প্রতি তারাও এই আহ্বান জানিয়েছে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে, এবং এই অনির্দিষ্টকালের ধর্মঘট বা কর্মবিরতির কারণে আসলে এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলো ফাঁকা, এবং কোনো ক্লাসে আমরা শিক্ষার্থীকেও যেমন দেখিনি তেমনি শিক্ষকদেরকেও দেখিনি। শিক্ষকরা বলছেন যে অষ্টম জাতীয় বেতন স্কেলে তাদের যে অবমূল্যায়ন করা হয়েছে এবং সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল যে বাতিল করে দেওয়া হয়েছে, এইসব সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল এবং তাদের যে অবনমন করা হয়েছে তাদের যে পদমর্যাদায়, সেই বিষয়টি পুনর্বহালের দাবিতেই তারা আন্দোলন করছেন। এবং এই আন্দোলন কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি দাওয়াগুলো আসলে পূরণ করা হবে। শিক্ষকরা বলছেন যে আসলে এই বেতন স্কেল যখন প্রস্তাবিত বেতন স্কেল আকারে প্রকাশ করা হয় তখন থেকেই আসলে শিক্ষকরা এর বিরোধিতা করে আসছিলেন, এবং পূর্বের যে অবস্থা ছিল বেতন স্কেলে শিক্ষকদের যে অবস্থান ছিল সেই অবস্থানটি তারা পুনর্বহালের দাবি জানিয়েছিলেন। কিন্তু বারবার অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এ বিষয়ে আশ্বাস দিলেও আসলে এ বিষয়ে তেমন কোনো বাস্তব এবং কার্যকর পদক্ষেপ তারা দেখেননি, যার কারণে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলে তেমনভাবে আসলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আসেননি, এবং যারা এসেছেন তারা আসলে এখনো ক্লাসে যোগ দেননি বা ক্লাসে যোগ দেবেন না। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আজকে থেকে যে কর্মসূচি শুরু হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে, এবং কর্মসূচি তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার আলোকেই আসলে তারা তাদের কর্মসূচি পালন করবেন এবং এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। তো এই ধর্মঘটের কারণে আসলে আজকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিও অনেকটা ফাঁকা। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষকদেরও যেমন উপস্থিতি নেই তেমনি শিক্ষার্থীদেরও উপস্থিতি নেই, ক্যাম্পাস এখনো ফাঁকা। শিক্ষার্থীরা আসলে আগে থেকে জানতেন যে আজ থেকে শিক্ষকদের ধর্মঘট বা কর্মবিরতি চলবে, যার কারণে আসলে তারা তেমনভাবে উপস্থিত হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে গতকালই এই কৃষি বিশ্ববিদ্যালয়ের যে 2016 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছিলেন তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আজ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজ প্রথম দিনই আসলে এই শিক্ষকদের ধর্মঘটের কারণে এই প্রথম বর্ষের ক্লাস শুরু হয়নি, বা নবীন শিক্ষার্থী যারা আছেন তারা বছরের তাদের শিক্ষা জীবনের প্রথম দিনটিতেই আসলে ক্লাস করতে পারেননি এই ধর্মঘটের কারণে। তো এজন্য আমি শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। শিক্ষকরা আসলে বলছেন যে তারা আসলে এ ধরনের কর্মসূচিতে যেতে চাননি, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বাধাগ্রস্ত হয়।
এ ধরনের কর্মসূচিতে তারা কখনোই যেতে চাননি, যার কারণেই তারা হালকা কর্মসূচি দিয়েছিলেন। এখন তাদের একেবারেই অবস্থান, তারা যেটা বলছেন যে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন যদি তাদের সেই দাবি দাবা পূরণ না হয় বা তাদের মর্যাদা পুনর্বহাল করা না হয়, তাহলে আসলে তারা তাদের এই কর্মসূচি থেকে ফিরে যাওয়ার আসলে আর তাদের কোনো পথ নেই। তো এই ছিল আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বাবু। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইফুল জুয়েল, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আব্দুল আহাদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হারুন রশিদ জানাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচির সবশেষ। পৌর নির্বাচন শেষ হতে না হতেই ইসির দ্বারে কড়া নাড়ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত না হলেও প্রধান দুই রাজনৈতিক দলই আগ্রহী দলীয় ভিত্তিতে নির্বাচনের। তবে তৃণমূল পর্যায়ের এই নির্বাচন দলীয় ব্যানারে হলে তার ফল ভালো হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনে নিজেদের সাফল্যের পাশাপাশি এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে দল আরও সুসংগঠিত হয়েছে বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে সরকারের কারচুপির কারণে নির্বাচনে নিজেদের ভরাডুবি দাবি করে এর মাধ্যমে দল পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে মনে করে বিএনপি। আমরা তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিকভাবে সুসংগঠিত হতে পেরেছি। গুটি কয়েক জায়গায় ছাড়া প্রত্যেক জায়গায় আমাদের প্রার্থী ছিল। এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেও বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে বিশেষ করে পৌর এলাকাগুলোতে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। আসছে ইউপি নির্বাচনেও দলীয় ভিত্তিতে করার পক্ষেই অবস্থান এই প্রধান দুই রাজনৈতিক দলের। ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের ভেতর দিয়ে জনগণকে দলীয় প্রতীকে, দলীয় ব্যানারে, দলীয় কর্মসূচিতে মোবিলাইজ করা, সংগঠিত করার সবচেয়ে সর্বোত্তম সুযোগ। নাচতে যখন নেমেছেন তাহলে ঘোমটা দিয়ে লাভটা কি? ওই আমাদের যে ইউনিয়ন পরিষদের মেম্বার তাদের ক্ষেত্রে দলীয় মনোনয়নপত্র দেওয়ার ব্যবস্থা করুন। যদিও দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ের সর্বনিম্ন স্তরের নির্বাচনকে নেতিবাচক হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে হলো সামাজিক বন্ধনটা নষ্ট হয়, সামাজিক বন্ধনটা নষ্ট যাতে না হয় এই জন্য এটা পৌরসভা পর্যন্ত আমার কনসেপ্টে হতে পারে। ডিসিশন ইজ কমপ্লিটলি সরকারের উপরে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনটি নির্দলীয় করাই ভালো। তবে বিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা করা উচিত বলেও মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাহী বিভাগ বিচার বিভাগের ক্ষমতা হরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এ সময় প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বার কাউন্সিলকে সজাগ থাকার আহ্বান জানান। আপনাদেরকে ছাড়া বিচার বিভাগকে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা এইগুলাকে আমরা করতে পারবো? আপনারা শুধু আপনাদের স্বার্থের পক্ষের এইগুলাকে আমরা যদি সমর্থন করি তাহলে ঠিক আছে, না হলে কোর্ট বয়কট করতে হচ্ছে। এখন এক্সিকিউটিভ আমাদের কাছ থেকে সবগুলা ক্ষমতা যদি চেষ্টা করে সবগুলো দিয়ে দিতে চাচ্ছে। অতীতে আমরা দেখেছি যখনই এই ধরনের কিছু হয়েছে আইনজীবীরা সোচ্চার হয়েছে। এখন যদি বিচার বিভাগের প্রতি যদি এক্সিকিউটিভ, আইনজীবী মহল, বিচার প্রার্থী প্রত্যেকে যদি আঘাত চলে আসে, এই বিচার বিভাগকে রক্ষা করবে কে? বার কাউন্সিলের এত বড় সংগঠন আজকে কেন আপনারা সোচ্চার হচ্ছে না? সময় সংবাদে আরো থাকছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা রাতে। ব্যালন ডিওরের দৌড়ে রোনালদো, মেসি, নেইমার। শীতে কুমিল্লায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। আর হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন জেলার হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সরা। অবশ্য সিভিল সার্জন বলছেন একটু সচেতন হলে মৌসুমী রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে শিশুদের মায়েদের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ তার। কুমিল্লার প্রতিনিধি বাহার রায়হানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে কুমিল্লার সরকারি বেসরকারি হাসপাতালে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা এসব শিশুর অধিকাংশই ভুগছে সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায়। বাড়তি রোগীর চাপে হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ডের বেড ভরে যাওয়ায় অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। সংকট দেখা দিয়েছে ওষুধেরও। শ্বাসকষ্ট কমছে, এখন কাশিটা বাইরে গেছে। বাচ্চা জ্বর সাইডে সাইডে আসে, ঠান্ডা, হালকা কাশি। সরকারি হাসপাতাল আছে বাচ্চাদের জন্য সুস্থ করার জন্য, কিন্তু আমরা তা পারতেছি না। আমাদের সবকিছু বাইরে থেকে কিনা লাগতেছে। এখানে শুধু এই মারিতে সিটটাই পাইছে, আর কিছুই পাই না।
এদিকে অতিরিক্ত রোগীর চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, আর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরতদের। বেবি স্যালাইন সিট আমাদের এখানে সরবরাহ কম আছে, অ্যান্টিবায়োটিকের সরবরাহ প্রচুর আছে। সিটের ব্যাপারে সিট আমাদের 15 সিট, কখনো 40 জন, 45 জন, 50 জন রোগী থাকে। রোগীর চাপ একটু বেশি, সিস্টার কম না, আমরা 2 জন সিস্টার, এখন অন্য ওয়ার্ডের আরেকজন এনে দিচ্ছে। শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষায় মায়েদের বেশি সতর্ক থাকার পরামর্শ দিলেন জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। শিশুদেরকে একটু উষ্ণ রাখি, একটু গরম কাপড় চোপড় পরিয়ে রাখি, ঠান্ডার সংস্পর্শে না রাখি, তাইলে এই ঠান্ডাজনিত কারণে যে সমস্ত রোগ আক্রান্ত হয় এগুলি থেকে আমরা মুক্ত থাকতে পারব। কুমিল্লা জেনারেল হাসপাতালে গত এক সপ্তাহে চিকিৎসা নিতে আসে 550 শিশু। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন 32 জন, আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে 250-রও বেশি শিশু। সময় সংবাদ, কুমিল্লা। রাজধানীর রায়েরবাগে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বাসটিকে আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে যায়। রাত 11:30টার দিকে এ ঘটনা ঘটে। রাজারবাগে দায়িত্ব পালন শেষে বাসার উদ্দেশ্যে রায়েরবাগ বাস স্ট্যান্ডে পৌঁছান নায়েক রফিক। এ সময় রাস্তা পার হওয়ার সময় শ্রাবণ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরে তার মরদেহ ঢাকা মেডিকেলে আনা হয়। এ সময় ডিএমপির কূটনীতি ও প্রোটেকশন বিভাগের যুগ্ম কমিশনার জামিল আহমেদ তাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন। 4 সন্তানের জনক রফিকের বাড়ি নেত্রকোনার সদর থানায়। একটি বাস তাকে চাপা দিয়েছে, চাপা দেওয়ার পর রাস্তা পড়ে যায়। তখন কদমতলী থানার ইন্সপেক্টর তদন্ত স্যার, উনি ঘটনাস্থলে ছিলেন, উনি ফোর্স দিয়ে হসপিটালে পাঠাইছে। গাড়ি আটক হয়েছে। পুলিশের নায়ক নাম রফিকুল ইসলাম। সুনামগঞ্জে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতকাল রাত 12টার দিকে সদর উপজেলার মাঝবাড়ি বদিপুর এলাকায় ইয়াকুব আলী ও সুলতান মিয়া নামে 2 যুবক গল্প করছিল। এ সময় শফিক ও জাকিরের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ইয়াকুব আলী ও সুলতান মিয়া গুরুতর জখম হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুব আলীকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে সুলতান মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনায় শফিক মিয়া, জাকির হোসেন ও বদরুল আলম নামে 3 যুবককে আটক করেছে পুলিশ। ছুরিকাঘাতে আক্রান্ত হয়ে একজন আমরা ব্রড ডেথ অবস্থায় পেয়েছি, মানে আনতে আনতে মারা গেছে। আরেকজন আমরা উন্নত চিকিৎসার জন্য সংকটাপন্ন অবস্থায় রেখে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করেছি। স্থানীয় লোকজনের সহায়তায় শফিক মিয়া নামে একজনকে, এই ঘটনার সাথে জড়িত এক ব্যক্তিকে আটক করি এবং অতঃপর সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে ডিজিজড ইয়াকুব আলীকে তার মৃত অবস্থায় পাই। বরিশাল জিলা স্কুলের মালিকানাধীন একটি ভবন নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও স্কুলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ভবনটিতে নতুন 2টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর জন্য ইতোমধ্যে ভবন ছাড়তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আর ভবন দখলে রাখার চেষ্টায় মানববন্ধন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। 2011-12 শিক্ষাবর্ষে চালু হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। নিজস্ব ভবন না থাকায় শুরু হয় জিলা স্কুলের কলেজ ভবনে। ইতোমধ্যে নিজস্ব ভবন আংশিক নির্মাণ ও সেখানে শিক্ষা কার্যক্রম আংশিক চালু হয়েছে, কিন্তু ভবনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবহার করায় নতুন 2টি সরকারি স্কুলের শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বরিশালে 2টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শুরু করার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে, কিন্তু অন্যান্য বিদ্যালয়গুলি যেখানে শিক্ষার্থীরা বই পেয়ে গেছে, নতুন বছরের নতুন বই, কিন্তু এই 2টি শিক্ষার্থীরা এ থেকে বঞ্চিত হয়েছে। এদিকে ভবন দখলে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা বাহানা করছে বলে অভিযোগ জিলা স্কুলের প্রধান শিক্ষকের। 31শে ডিসেম্বরের মধ্যে বরিশাল জেলা স্কুল ভবনকে বুঝিয়ে দেওয়ার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা এই ভবনটি বুঝিয়ে না দিয়ে তারা সেটা দখলে রাখার জন্য আন্দোলন সংগ্রামে যাচ্ছে। আসলে এটা কাঙ্ক্ষিত না তাদের কাছ থেকে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি অভিযোগ সঠিক নয় এবং আলোচনা সাপেক্ষে এ সমস্যার সমাধান সম্ভব। নতুন স্কুলের কার্যক্রম শুরু হোক, সেটা আমি মনে প্রাণে চাচ্ছি। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে স্থাপনা সেটা এখনো শেষ হয়নি। শেষ না হলে ওখানে 4টি বিভাগ চলছে। হঠাৎ করে যদি চলে আসি, এই ছেলেগুলো যাবে কোথায়? আমি মনে করি যে এটা খুব একটা বড় প্রবলেম না, এটা আলোচনা সাপেক্ষে এটা একটা সলিউশন সম্ভব। ইতোমধ্যে 2 স্কুলে শিক্ষক নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, পাশাপাশি চলছে নিজস্ব ভবন নির্মাণ কাজও।
ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। আগামী 72 ঘন্টার মধ্যে শিল্পমন্ত্রী হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প পার্কে স্থানান্তর করার নির্দেশ দিলেও সরকারের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর সম্ভব নয় বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। গতকাল 2015-16 অর্থ বছরে শিল্প খাতের উন্নয়নে সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের কার্যক্রম মূল্যায়নে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও সংস্থা প্রধানদের নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী। এর আগে 2 দফা সময় বাড়িয়ে ট্যানারি স্থানান্তরের নির্ধারিত সময়সীমা শেষ হয় গত বছরের 31 ডিসেম্বর। কিন্তু ওই সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তরের কোনো অগ্রগতি না হওয়ায় আজ এই নির্দেশ দেন শিল্পমন্ত্রী। যদিও প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণের সম্পূর্ণ অর্থ না পাওয়া এবং কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কাজ এখনও শেষ না হওয়ায় 3 দিনের মধ্যে হাজারীবাগ থেকে সব কারখানা স্থানান্তর অসম্ভব বলে মনে করছেন ট্যানারি মালিকরা। 72 ঘন্টার ভিতরে তো ট্যানারি সরাই নেওয়া সম্ভব না, কারণ এখনো সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের যে 2টা মডিউল কমপ্লিট হওয়ার কথা, সেই 2টা মডিউল কিন্তু এখনো কমপ্লিট হয়নি। গত মিটিংয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গে যখন মিটিং হয় তখন আমি মাননীয় মন্ত্রীকে বলেছিলাম, আপনি মাস পর্যন্ত টাইম দেন, আপনাকে আমি বলতে পারি জুনের ভিতর সব ট্যানারিগুলি চলে যাবে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষে খরচ কিছুটা বেশি হলেও লাভও তুলনামূলক বেশি, তাই চাষিরাও সনাতন পদ্ধতি ছেড়ে ঝুঁকছেন নিবিড় আধা নিবিড় পদ্ধতির দিকে। আর এক্ষেত্রে তেলাপিয়ার একক চাষে বেশি আগ্রহী হচ্ছেন তারা। তবে সফলতা ধরে রাখতে চাষি পর্যায়ে প্রশিক্ষণ সম্প্রসারণে অর্থের বরাদ্দ বাড়ানো দরকার, এমনটাই মনে করছেন মৎস্য কর্মকর্তারা। ধামরাই ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। মাছে ভাতে বাঙালি প্রবাদের বাংলাদেশ লাগসই প্রযুক্তির ব্যবহার আর নিবিড় পর্যবেক্ষণে প্রতি বছর ছাড়িয়ে যাচ্ছে আগের বছরের মাছ চাষের পরিমাণ। এমনটাই বলছে গত 3 দশকের বদ্ধ জলাশয়ে মাছ চাষের পরিসংখ্যান। আর গত কয়েক বছরে অভ্যন্তরীণ মাছ চাষে নীরব বিপ্লব ঘটেছে তেলাপিয়ার একক চাষে, বিশেষ করে ঢাকার অদূরে ধামরাই উপজেলায়, যেখানে 2000-এর বেশি চাষি ঝুঁকেছেন এই মাছ চাষে। 3 মাস 10 দিনে আমি মাছ 5টা-6টা কেজি বিক্রি করলাম। বছরে 2বার মাছ এটা বিক্রি করতে পারি। উপজেলায় আমাকে প্রশিক্ষণ দেয়। তবে পোনা সংগ্রহের বিড়ম্বনা এড়াতে ধামরাই উপজেলায় উন্নত মানের হ্যাচারি স্থাপনের দাবি জানালেন তারা। যারা এখানে নার্সারি করে পোনাটা সাপ্লাই দেয়, এনারা দেখা গেছে যে অনেক সময় পোনাটা আমাদেরকে সঠিক দিচ্ছে না। ধামরাই থানায় সরকারি কোনো হ্যাচারি নেই। আমাদের এই ভালো জাতের রেণু সংগ্রহ করাটা আমাদের কঠিন হয়ে পড়ে। মৎস্য কর্মকর্তারা জানালেন, প্রাণীজ আমিষের চাহিদা পূরণ আর কৃষকের লাভ সবকিছু বিবেচনায় রেখেই নেওয়া হচ্ছে ব্যবস্থা, যেখানে রয়েছে সহজ শর্তে ঋণের ব্যবস্থাও। মৎস্য সেক্টরকে উন্নতি করতে হলে প্রত্যেকটা উপজেলাতে প্রশিক্ষণের অর্থনৈতিক সাপ্লাইটা আরো বাড়াতে হবে। উন্নত পদ্ধতির মাছ চাষের মধ্যে আমরা মূলত পক্ষে মনোসেক্স থেরাপিটা প্রাধান্য দিচ্ছি। নিবিড় পদ্ধতিতে তেলাপিয়ার একক চাষে যেখানে ফলন ধরা হয় হেক্টর প্রতি 10 মেট্রিক টন, সেখানে এই অঞ্চলের চাষিরা পাচ্ছেন প্রায় 22 মেট্রিক টন। তাদের এই উচ্চ ফলন পাওয়ার পেছনে উন্নত মানের প্রশিক্ষণ এবং মানসম্পন্ন খাবার যেমন ভূমিকা রাখছে, তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চাষি পর্যায়ে মৎস্য কর্মকর্তাদের নিবিড় যোগাযোগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। দেশের বাইরের খবর। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অভিযানে 32 জন কুর্দি বিদ্রোহীর নিহত হওয়ার খবর জানানো হয়েছে। সে দেশের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে শনিবার রয়টার্স জানিয়েছে, কুর্দিদের সাথে সংঘর্ষে এক পুলিশ নিহত এবং 2 জন আহত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিরীয় সীমান্তবর্তী শহর ভানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কুর্দিরা হামলা করলে দুপক্ষের সংঘর্ষে 12 জন বিদ্রোহী নিহত হয়। একই দিন দক্ষিণ পূর্বাঞ্চলের সিজার এবং সিলোপি শহরেও কুর্দি বিরোধী অভিযান চালায় পুলিশ। সেখানে নিহত হয় 20 জন। গেল বছর জুলাইয়ে সে দেশের সরকারের সাথে কুর্দিদের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই তাদের দমনে মাঠে নামানো হয় নিরাপত্তা বাহিনীকে। প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান জানিয়েছেন, 2015 সালে প্রায় 3500 পিকেকে সদস্য নিহত হয়েছে তুরস্কে। ইয়েমেনে আন্তর্জাতিক দাতব্য সংস্থা MSF এর হাসপাতালে মিসাইল হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে আরও 10 জন গুরুতর আহত হয়েছে সেখানে। হাসপাতালে কারা এই হামলা চালালো তা এখনও জানা যায়নি। এক টুইটার বার্তায় MSF জানায়, ইয়েমেনের উত্তরাঞ্চলের রাজেশ শহরে অবস্থিত হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ রয়েছে। হাউথি বিদ্রোহীরা ক্ষমতা দখলে সরকারি বাহিনীর সাথে যুদ্ধ শুরু করতে গেলে গেল বছর সে দেশে বিমান হামলা চালানো শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
জাতিসংঘ বলছে গেল মার্চ থেকে এ পর্যন্ত প্রায় ৬,০০০ মানুষ নিহত হয়েছে সেখানে, যার অর্ধেকই বেসামরিক নাগরিক। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। ফরোয়ার্ডদের ব্যর্থতায় বঙ্গবন্ধু গোল্ড কাপের শুরুটা ড্র দিয়ে শুরু করল বাংলাদেশ অলিম্পিক দল। গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলার যুবারা। সুমন সরকারের ক্যামেরায় এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। এসএ গেমসের আগে নিজেদের প্রস্তুতিটা ঝালিয়ে নিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ অলিম্পিক টিম, যেখানে লক্ষ্যটাও স্পষ্ট, নাম লিখাতে হবে টুর্নামেন্টের সেমিফাইনালে। তাই প্রথম একাদশে ৪ সিনিয়র নিয়ে সানচেজ শিষ্যদের ম্যাচের শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক। প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে ম্যাচে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটা বাংলাদেশ পায় মাত্র ৮ মিনিটেই, কিন্তু রুবেল মিয়া সুযোগটি হেলায় নষ্ট করলে এগিয়ে যেতে ব্যর্থ হয় অনুজরা। লাল সবুজের প্রতিনিধিদের পরের আক্রমণটি ম্যাচের ১৯ মিনিটে, তবে এবার হতাশ করেনি ইউসুফ সিফাত। রুবেল মিয়ার ক্রসে পা ছুঁয়ে বাংলার সমর্থকদের আনন্দের উপলক্ষে এনে দেন এই মিডফিল্ডার। বড়দের মতো লিড ধরে রাখতে না পারার রোগটা যে ছোটদেরও আছে তারই প্রমাণ মিলেছে ম্যাচের ২৩ মিনিটে। রেজা কেষ্টর বোঝাপড়ার অভাবকে কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরাতে ভুল করেনি মিডফিল্ডার জসিম আল শাইখ। ১-১ গোলে সমতায় থেকে দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী ফুটবল খেলতে থাকে বাংলার যুবারা, যার সুযোগটা আসে ম্যাচের ৫২ মিনিটে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও এবার স্কোর করতে ব্যর্থ হন দলের একমাত্র ফরোয়ার্ড সজীব। এরপর প্রতিপক্ষের দুর্গে বাংলার আক্রমণ ছিল আরো বেশ কিছু, কিন্তু সেগুলো আলোর মুখ না দেখলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অলিম্পিক দল। শুরুটা বড়দের মতো হলো না বাংলার যুবাদের। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে সানচেজ শিষ্যরা। তবে জয় না পেলেও সেমিফাইনালের লক্ষ্যে থাকা এই দলটির ঢাকা পর্বের জন্য অনুপ্রেরণা হতে পারে যশোর থেকে নিয়ে যাওয়া এই ১ পয়েন্ট। যশোর শামসুল হুদা স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে মালদ্বীপ। প্রতিপক্ষ কঠিন হলেও এই ম্যাচে জয় তুলে নিতে চায় রিকি হারবার্টের শিষ্যরা। অন্যদিকে জাতীয় দল নিয়ে খেলতে আসা কম্বোডিয়া চায় টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বিকেল ৩:৩টায়। সাফের পর খুব একটা প্রস্তুতির সুযোগ পায়নি মালদ্বীপ। তার উপর এই দলে নেই সাফ খেলা অধিকাংশ ফুটবলার, সেই সাথে আছে ভ্রমণ ক্লান্তি। তাই প্রথম দিন কোনো অনুশীলন করেনি মালদ্বীপ। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী রিকি হারবার্টের শিষ্যরা। অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের পর একমাত্র দল হিসেবে জাতীয় দল নিয়ে খেলতে এসেছে কম্বোডিয়া। দলটির অধিকাংশ ফুটবলারই খেলেছে বিশ্বকাপ বাছাই ফুটবল, তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর ব্যাপারে আশাবাদী কম্বোডিয়ানরা। অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার। সুইজারল্যান্ডের জুরিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ২০১৫ সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম। ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব ধরে রাখবেন, নাকি হারাবেন মুকুট ফিরে পাবেন মেসি, নাকি প্রথমবারের মতো ব্যালন ডিওর উঠবে নেইমারের হাতে, জানতে অপেক্ষা করতে হবে আজ রাত 11:30 পর্যন্ত। দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ মানেই মর্যাদার লড়াই। দু দলের এল ক্লাসিকো মানে স্নায়ুর যুদ্ধ। মর্যাদার এই লড়াইয়ের মতোই এখন ব্যালন ডিওরও যেন হয়ে গেছে মেসি রোনালদোর লড়াই। রূপ নিয়েছে আরও একটি এল ক্লাসিকোর। হবেই বা না কেন, গেল ৮ বছরে একমাত্র ২০১০ সাল ছাড়া বাকি ৭টি আসরেই ব্যালন ডিওরের মনোনয়ন তালিকার শীর্ষ ৩-এ ছিলেন মেসি ও রোনালদো। এবার মেসি রোনালদোর সঙ্গে যোগ হয়েছে বার্সেলোনা তারকা নেইমারের নাম। উত্তেজনার পারদে ফুঁসছেন সমর্থকরা। কে পাবেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার? লিওনেল মেসির ৪ থেকে কি ৫ হবে, নাকি রোনালদোর ৩ থেকে ৪, নাকি সব হিসেব ওলটপালট করে মেসি রোনালদোকে হারিয়ে নেইমারের হাতে শোভা পাবে প্রথম ব্যালন ডিওর? তবে ৩ জনের মধ্যে গেল বছরের পারফরমেন্সে এগিয়ে থাকবেন লিওনেল মেসি। গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে বার্সেলোনার। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, কোপা দেল রের সঙ্গে বছরের শেষ দিকে ফিফা ক্লাব বিশ্বকাপ সবগুলো আসরের শিরোপাই জিতেছে বার্সেলোনা। আর দলের সাফল্যের মূল কারিগর ছিলেন লিওনেল মেসি। ৫৬ ম্যাচ খেলে মোট গোল করেছেন ৪৮টি। বার্সেলোনার হয়ে মেসি যতটা আলো ছড়িয়েছেন ততটা আলো ছড়াতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও ৫২ ম্যাচে তার গোল সংখ্যাও ৪৮, কিন্তু গেল মৌসুমে কোনো শিরোপাই পায়নি রিয়াল মাদ্রিদ। অন্য দুজনের তুলনায় নেইমারের জন্য এবারের ব্যালন ডিওরটা একটু ভিন্ন। প্রথমবারের মতো মনোনয়ন। বার্সেলোনায় গেল মৌসুমে খেলেছেন দুর্দান্ত। ৫৯ ম্যাচে গোল করেছেন ৪৫টি। তাই অনেকের মতে এবার হয়তো দুজনকে টেক্কা দিয়ে নেইমারই পেয়ে যেতে পারেন ব্যালন ডিওর। এ ৩ জন ছাড়াও সেরা কোচের পুরস্কারে দৌড়ে আছেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা, বার্সা কোচ লুইস এনরিক ও চিলির কোচ হোর্হে সাম্পাওলি। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার দেশের হকি প্রসঙ্গ।
24 থেকে 26 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দলবদলকে ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠতে শুরু করেছে দেশের হকি অঙ্গন। ক্লাবগুলোর সাথে সমঝোতা করে দলবদলের সব শর্তই পূরণ করেছে ফেডারেশন। এসএ গেমসের আগে এই দলবদল আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন খেলোয়াড়রা। তবে বিদেশি কোটায় 5 জন করে খেলোয়াড় থাকায় কিছুটা বিতর্ক রয়েই গেছে। হকির চিরচেনা মাঠে অনুশীলনী স্টিক ছেড়ে ক্রিকেট খেলায় ব্যস্ত খেলোয়াড়রা। টানা অনুশীলনের ধকল কাটিয়ে কিছুটা বিনোদনের জন্যই এই ব্যবস্থা। কোচ মাহবুব হারুনের তত্ত্বাবধানে 2 দলে বিভক্ত হয়ে নিজেদের ফিটনেস ট্রেনিং এর জন্য ঘাম ঝরাচ্ছেন সারোয়ার কৃষ্ণরা। উদ্দেশ্য আসন্ন এসএ গেমস। এসএ গেমসের আগেই অনুষ্ঠিত হবে দলবদল, তাই খুশি মনেই গেমসের ভেন্যু গৌহাটির উদ্দেশ্যে পাড়ি জমাবে বাংলাদেশ দল। মানসিকভাবে এই বিষয়টি স্বস্তি এনে দিয়েছে মাহবুব হারুনের শিষ্যদের মাঝে। এসএ গেমসের আগে যেহেতু দলবদল হয়ে যাচ্ছে, দলবদলের আগেই টিম কনফার্ম হয়ে যাবে টোকেন জমা দেওয়ার সাথে সাথে, ওই হিসাবে আমাদের খেলার মধ্যে আরো বেশি অনুপ্রেরণা জাগাবে। সামনে যে টুর্নামেন্টটা আছে, তো আশা করি যে টুর্নামেন্টে ভালো হবে, কারণ সবারই মোটামুটি টিম হয়ে গেছে লিগে এবং সবাই টিম গুছাচ্ছে, সবাই দলবদল করছে। দলবদল হইলে আসলে অর্থনৈতিকভাবে প্লেয়াররা একটু স্বাবলম্বী হয়, যার কারণে ওইটার প্রভাব খেলার মধ্যে পড়বে। দলবদলে পারিশ্রমিকের পরিমাণও খুব সামান্য হওয়ায় তা নিয়ে খেলোয়াড়দের মাঝে কিছুটা অসন্তোষ কাজ করলেও দীর্ঘদিন বাদে দলবদল হওয়াতেই তারা যেন বেশি খুশি। গুঞ্জন রয়েছে সর্বোচ্চ সম্মানীর পরিমাণটা 3 থেকে 5 লাখ টাকার মধ্যেই ঘোরপাক খাচ্ছে। পাশাপাশি সবার দলই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। আমার মোটামুটি কনফার্ম, আমি মহারডানে এবার ইনশাল্লাহ জার্সি পরে খেলবো। কথা বলতেছি, আমি আবহানিতে আছি, তো আবহানি হয়ে খেলবো। এখন আমি ঠিক আগের ক্লাবটাই আছি, মোহামেডানে অলরেডি সাইন হয়ে গেছে। এবারের দলবদলে সার্ভিসেস দল থেকে সর্বোচ্চ 3 জন, বিকেএসপি থেকে সর্বোচ্চ 7 জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে পারবে ক্লাবগুলো। জাতীয় দলের খেলোয়াড় সংখ্যায় অবশ্য কোনো বিধি নিষেধ নেই। আর বিদেশি খেলোয়াড় কোটায় 5 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করে 5 জনকেই খেলতে দেওয়ার বিতর্কিত বিষয় নিয়ে ফেডারেশনের যুক্তিটা ঠিক এরকম। লিগ কমিটি যদি একটা রুল করে আর ফেডারেশন ইন্টারফেয়ার করলে পরে একটা কনফ্রন্টেশনের মতো হতে পারে আর কি। আমার মনে হয় উইল রিকোয়েস্ট দেম যে আগে যেরকম ছিল যে 5 জন প্লেয়ার রেজিস্টার থাকুক, বা খেললো হয়তো 3 জন খেললো প্লেয়ার, এতে আমাদের লোকাল খেলোয়াড়দের পার্টিসিপেশন বেশি থাকবে আর কি। সব বিতর্ককে পাশ কাটিয়ে এসএ গেমসের আগে এই দলবদল খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখবে, যার প্রভাব মাঠের খেলায় ফুটিয়ে তুলে দারুণ ফলাফল উপহার দেবে জিমি মিমোরা। এমনটাই প্রত্যাশা দেশের হকি সংশ্লিষ্টদের। 120টা স্কুলে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তল্লাশির নামে সড়ক মহাসড়কে পুলিশের অন্য রূপ। রাতের অন্ধকারে অবতীর্ণ ছিনতাইকারীর ভূমিকায় অনুসন্ধানের প্রমাণ মিলেছে অনৈতিক কর্মকাণ্ডের। অস্ত্রের উৎস খুঁজে বের করেই রুখতে হবে জেএমবির উত্থান, মত নিরাপত্তা বিশ্লেষকদের। জঙ্গিবাদ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। রাজধানী থেকে রামু বৌদ্ধবিহার হামলা মামলার অন্যতম আসামি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান গ্রেফতার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভিত্তিতে প্রার্থী দিতে আগ্রহী আওয়ামী লীগ বিএনপি। ইতিবাচক ফল বয়ে আনবে না মত বিশেষজ্ঞদের। এবং অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ক্লাস পরীক্ষা বন্ধ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।